হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের উপর থেকে 17 নম্বর পর্ব তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিদিন এমনই ইন্টারেস্টিং ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি অ্যাপটি সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে কিন্তু আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের পেইড ব্যাচে তুমি যদি ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে আমাদের TWS একাডেমি অ্যাপ, সেখানে তোমরা লগ ইন করতে পারো। গুগল প্লে স্টোরে চলে যাবে, তোমরা সেখানে সার্চ করবে TWS একাডেমি। তাছাড়া আমাদের কিন্তু ওয়েবসাইট আছে tws.in, সেখানে সার্চ করলে তুমি কিন্তু আমাদের ওয়েবসাইটে এনরোল করতে পারবে এবং সেখানে এই পেইড কোর্সেস বলে দেখবে একটা বাটন আছে, সেখানে তার মধ্যে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ব্যাচ খুঁজে পাবে। সেই পছন্দের ব্যাচ তুমি যে পরীক্ষাকে এম রেখে এগোতে চাইছো সেই পরীক্ষার কিন্তু প্রস্তুতি এখান থেকে নিতে পারবে এবং বিভিন্ন কিন্তু এখানে তোমরা ফ্যাসিলিটি পাবে, যেখানে তোমাদেরকে পিডিএফ প্রদান করা হবে, প্রতিটা ক্লাস রেকর্ডের দেখার কিন্তু সুযোগ আছে এবং তার সঙ্গে কিন্তু কোয়ালিটি সম্পন্ন ক্লাস এখানে প্রদান করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু সকলে একবার চেক আউট করবে এবং আমাদের TWS একাডেমি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমেই পেতে। প্রথম প্রশ্ন স্ক্রিনে, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে মায়ানমারের রাজধানী কোন দেশের রাজধানীর নাম ভিয়েনতিয়েন। তো ভিয়েনতিয়েন কোন দেশের রাজধানীর নাম? সঠিক উত্তর কি হবে বলে ফেলো সকলে। ভিয়েনতিয়েন কোন দেশের রাজধানী? মায়ানমার, লাওস, ভিয়েতনাম আর বলা হচ্ছে মঙ্গোলিয়া। তো মায়ানমার আমাদের প্রতিবেশী দেশ। মায়ানমারের রাজধানী কি? মায়ানমার বা এর পূর্বে নাম কি ছিল? বর্মা। মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিউ দাও, কিন্তু হচ্ছে মায়ানমারের রাজধানী হচ্ছে মায়ানমারের রাজধানী। লাওস, লাওসের রাজধানী হচ্ছে ভিয়েনতিয়েন। তো সঠিক উত্তর হবে অপশন বি, লাওসের রাজধানী হচ্ছে ভিয়েনতিয়েন। ভিয়েতনাম লাওসেরই একটা প্রতিবেশী দেশ ভিয়েতনাম। তো ভিয়েতনামের রাজধানী একটু মনে রাখো, এটা হচ্ছে হ্যানয়। আর মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটার। ওকে, তো এই হচ্ছে কিছু এখানে দেশ এবং তার রাজধানীর নাম। রাজধানী থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো অবশ্যই কিন্তু বিখ্যাত কয়েকটি বা খুবই উল্লেখযোগ্য দেশগুলির কিন্তু রাজধানী, সেখানকার মুদ্রা প্রভৃতি তোমরা একটু জেনে রাখবে। পরের প্রশ্ন দেখো, আকবরের সাম্রাজ্য কতগুলি সুবাতে বিভক্ত ছিল? তো আকবর তার প্রশাসনিক কার্য কিন্তু সহজ সরল করতে তার প্রদেশকে অনেকগুলি কিন্তু সুবা বা প্রদেশে কিন্তু বিভক্ত করেছিল। সুবা হচ্ছে তার কিন্তু ওই প্রশাসনিক কার্য প্রশাসনিক সুবিধার্থে কিন্তু তিনি সুবা তৈরি করেছিলেন 1580 শতাব্দী নাগাদ। 1580 সালে নাগাদ কিন্তু তিনি এই সুবা ব্যাপারটা কিন্তু গড়েছিলেন। তো তার এই সুবা, তার সাম্রাজ্য কয়টি সুবাতে বিভক্ত ছিল? এটা একটু কনফিউজিং প্রশ্ন। কোনো কোনো জায়গায় আমি দেখেছি লেখা 12টি সুবাই, কোনো কোনো জায়গায় আছে 15টি, কোনো কোনো জায়গায় আছে 18টি। কিন্তু আমি ম্যাক্সিমাম বইপত্র ঘেটে এবং ওয়েবসাইটে দেখেছি যে 15টি, সেখানে বেশিরভাগ জায়গায় অ্যান্সার নেওয়া আছে। তো আমরা এখানে অ্যান্সার করব 15টি, কারণ বেশিরভাগ জায়গায় কিন্তু এই উত্তরটি দেওয়া আছে। তো এটাই বেশি সিকিউর আমার মনে হলো। তো 15টি সুবাই কিন্তু আকবর তার সাম্রাজ্যকে বিভক্ত করেছিল। ওকে, পরবর্তী প্রশ্ন। আর তার যেই সুবা ছিল না, তার সুবার যারা কর্মকর্তা হতো বা প্রধান কর্মকর্তা যারা সুবার দায়িত্ব থাকতো তাদেরকে সুবেদার বলা হতো। সুবেদার নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো। তারপরে দেখো, পাভাগাদা সোলার পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তো পাভাগাদা সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত? খুবই বিখ্যাত একটা সোলার পার্ক পাভাগাদা। তো এটা অবস্থিত কোন রাজ্যে? সঠিক উত্তর হবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নিম্নলিখিত প্রশ্নটা দেখো, রক্তকণিকার জন্ম কোথায় হয়? রক্তকণিকা, বিভিন্ন রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তো প্রভৃতির যে আমাদের রক্ত, সেই রক্তর উৎপত্তি কোথায় হয়? রক্তর কণিকার জন্ম কোথায় হয়? লসিকায়, শিরায়, ধমনীতে আর অস্থিমজ্জায়। বলে ফেলো। তো সঠিক উত্তর কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অস্থিমজ্জায় কিন্তু রক্তকণিকার জন্ম। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয়? ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন সেটা কবে চালু হয়েছিল? আচ্ছা, রেলের ইতিহাস, ভারতীয় রেলের ইতিহাস যদি আমরা জানি জানি তবুও একবার বলে রাখি এখানে। ভারতের রেল, লর্ড ডালহৌসি তাকে কিন্তু জনক বলা হয়। লর্ড ডালহৌসির সময়ে কি হয়েছিল? ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল। ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কবে? সেটা হচ্ছে 1800
সালে কিন্তু ভারতের প্রথম রেল চলাচল শুরু হয়। কোথা থেকে কোথার মধ্যে? বোম্বে টু থানে। বোম্বে থেকে থানের মধ্যে কিন্তু চলাচল শুরু হয়েছিল। ওকে, আর একটা জিনিস মনে রাখো যে ভারতের তো বললাম, আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসে, ওই জন্য বলে রাখছি। ওয়েস্ট বেঙ্গলে প্রথম কবে রেল চলাচল শুরু হয়? ওয়েস্ট বেঙ্গলে ঠিক তার পরের বছর 1854 খ্রিস্টাব্দে চলাচল শুরু হয়েছিল, যেটা হয়েছিল হাওড়া টু হুগলির মধ্যে। কোথা থেকে? হাওড়া থেকে, 1 মিনিট। ওকে, তো যারা ক্লাস দেখছো সকলকে বলি তোমরা একটা লাইক করে দাও ক্লাসে, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটি। ওকে, তো ভারতের প্রথম রেল চলাচল এটা তোমাদের এখানে বললাম। এবারে প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন সেটা কবে চালু হয়েছিল? সেটা চলাচল শুরু হয়েছিল 1925 সালে, কিন্তু প্রথম বৈদ্যুতিক রেল চলাচল শুরু হয়, যেটা প্রথম যে দুটি রুটের মধ্যে চলাচল হয়েছিল সেটা হচ্ছে বোম্বের ভিক্টোরিয়া টার্মিনালস, আচ্ছা আমি ভিটি লিখছি এখানে সংক্ষেপে, ভিক্টোরিয়া টার্মিনালস স্টেশন থেকে কুরলা হারবার। এই দুই স্থানের মধ্যে কিন্তু প্রথম বৈদ্যুতিক রেল চলাচল শুরু হয়। ওকে, তো আশা করি রেল থেকে প্রশ্ন আসলে, রেল চলাচল থেকে প্রশ্ন আসলে তোমরা সেই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারবে। পরবর্তী প্রশ্ন, লোথাল সাইটটি কবে আবিষ্কৃত হয়েছিল? তো লোথাল সাইট এটা একটা কি হরপ্পার অন্যতম যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তার কিন্তু অন্যতম একটা উল্লেখযোগ্য সাইট। লোথাল সাইট কোথায় অবস্থিত? এটা লোথাল কোথায়? লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত, তাই তো। লোথাল সম্পর্কে, তো লোথাল সাইটটি এস আর রাও তিনি আবিষ্কার করেন। কবে আবিষ্কার করেন বলে ফেলো। ওকে, তো লোথাল সাইটটি গুজরাটে অবস্থিত। এস আর রাও তিনি এই লোথাল সাইটটি 1954 সালে কিন্তু আবিষ্কার করেছিলেন, এবং এই লোথাল সাইটটি খুবই উল্লেখযোগ্য। কি জন্য? লোথাল এখানে কিন্তু বস্ত্র শিল্পের জন্য কিন্তু এটাকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়ে থাকে, তাই তো। তার সঙ্গে এখানে সবচেয়ে প্রাচীনতম বন্দর পাওয়া গেছে, তার সঙ্গে এটা হচ্ছে তোমার ধান চাষের নিদর্শনও কিন্তু এখানে পাওয়া গেছে। তো লোথাল সাইটটি কিন্তু খুবই উল্লেখযোগ্য। নেক্সট হচ্ছে বেসবল খেলার মাঠকে কি বলা হয়? তো বিভিন্ন খেলা কিন্তু বিভিন্ন জায়গায় হয়ে থাকে, যেমন তোমার রিংয়ে খেলা হয়, কি রিংয়ে খেলা হয় তোমার যে বক্সিং, তারপরে বিভিন্ন ওই ধরনের খেলাগুলো কিন্তু হয়ে থাকে রিংয়ে। কোর্টে খেলা হয় তোমার হচ্ছে ভলিবল, বাস্কেটবল, র্যাকেট, টেনিস প্রভৃতি হচ্ছে তোমার ব্যাডমিন্টন, টেনিস প্রভৃতি খেলা হয়ে থাকে তোমার কোর্টে। আর পিচে খেলা হয়, ক্রিকেট খেলা হয় কোথায়? পিচে খেলা হয়ে থাকে। তো তেমনই বেসবল খেলা হয়ে থাকে যে মাঠে, সেই মাঠটাকে বলা হয়ে থাকে ডায়মন্ড বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে নিম্নের কে সম্প্রতি গভর্নর অফ দ্য ইয়ার 2023 পুরস্কার পেয়েছেন? 2023 সালের গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? দারুণ একটি প্রশ্ন, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, করে ফেলো সকলে উত্তর। সঠিক উত্তর হবে কে গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? তিনি হচ্ছেন অপশান সিতে আছে, দেখো শক্তিকান্ত দাস। কে শক্তিকান্ত দাস? আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর বর্তমান, তিনি কিন্তু এই গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কারটি পেয়েছেন। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? তো বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কবে বলে ফেলো সকলে। বঙ্গভঙ্গ আসলে করা হয়েছিল কবে বলো তো? বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়, এবং বঙ্গভঙ্গ কে করেছিলেন? লর্ড কার্জন তিনি করেন। কার্জন তৎকালীন সময় কিন্তু ভাইসরয় ছিলেন, তিনি করেছিলেন বঙ্গভঙ্গ। পরবর্তী সময়ে একটা বিশেষ কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, খুবই কিন্তু একটা সক্রিয় আন্দোলন দেখা যায়, যার ফলে পরবর্তী সময়ে যিনি শাসক ছিলেন, পরবর্তী সময়ে যিনি ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ, তিনি কি করেন? লর্ড
হার্ডিঞ্জ করেন রদ। কবে করেন বঙ্গভঙ্গ রদ, বাতিল করেন কবে এই আইনটি, সেটা হচ্ছে 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। ওকে, নেক্সট দেখো কত সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ বিলুপ্ত হয়। বিধান পরিষদ বর্তমানে ভারতের ছয়টি রাজ্যে বিধান পরিষদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এই ছয়টির মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ নেই বর্তমানে, আগে কিন্তু ছিল পশ্চিমবঙ্গে বিধান পরিষদ। বিধান পরিষদ কি, এটা হচ্ছে যে আমাদের অঙ্গরাজ্য আইনসভা আছে তার কিন্তু উচ্চ যেটা হচ্ছে তোমার উচ্চ কক্ষ, সেটা হচ্ছে বিধান পরিষদ। এবং এটা 169 সংবিধানের 169 ধারা 169 ধারায় কিন্তু এর বিলুপ্তি এবং এর গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো সেই ধারা অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গেও বিলুপ্তি করা হয়েছিল, সেটা কবে, সেটাও কিন্তু 1969 সালে। তো এইটার সঙ্গে এটার কোনটা সিমিলার, 69 তো 169 ধারা এবং 1969 এটা বিলুপ্তি। ওকে, নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষে অক্সিনের পরিবহন কিরূপ হয়। অক্সিন হরমোনের যে পরিবহন সেটা উদ্ভিদে দেহে কি রূপ পরিবহন হয়, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, অস্বাভাবিক আর নান। সঠিক উত্তর করো সকলে এটার। এটা সঠিক উত্তর হবে নিম্নমুখী। ওকে, নেক্সট দেখো ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য। ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ডান্ডিয়া নাচ খুবই কিন্তু বিখ্যাত একটা নাচ বা একটা লোকনৃত্য। তো এটা কোন রাজ্যে বিখ্যাত, গুজরাট রাজ্যে বিখ্যাত। অপশন এ সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, 1084 মা বইটি কার লেখা। 1084 মা একটা কিন্তু বাংলা খুবই উল্লেখযোগ্য একটা কিন্তু বই এবং খুবই কিন্তু বিখ্যাত একটি বই 1084 মা। তো এই বইটির লেখককে আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, মহেশ্বেতা দেবী আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এর মধ্যে অ্যান্সার কাকে নেব আমরা, সেটা হচ্ছে মহেশ্বেতা দেবী, তিনি কিন্তু লিখেছেন 1084 মা বইটি। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন সামুদ্রিক বন্দরের প্রাকৃতিক পোতাশ্রয় রয়েছে। পোতাশ্রয়, তো পোতাশ্রয় বিষয়টা কি, পোতাশ্রয় হচ্ছে তোমার ধরো এটাকে বলা যেতে পারে জাহাজের পার্কিং সেন্টার বলা যেতে পারে এটাকে। কারণ যখন কোনো একটা বন্দরে বড় বড় কিন্তু জাহাজ আসে, কার্গো জাহাজ, বড় বড় কিন্তু জাহাজ আছে, সো যেই জাহাজগুলোকে একটা কিন্তু স্থানে, একটা সমুদ্রের সংলগ্ন একটা নিকটবর্তী স্থানে কিন্তু সেগুলোকে রাখা হয়ে থাকে, ঠিক আছে, বা সেগুলোকে পার্ক করে সেখানে কিন্তু রাখা হয়ে থাকে নোঙর ফেলে। তো এই প্রাকৃতিকভাবে পোতাশ্রয় আছে, বিশেষ করে এগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয় খনন করে, সেখানে বড় বড় জাহাজগুলিকে সেখানে রাখা হয়ে থাকে। তো এই যে পোতাশ্রয়, প্রাকৃতিক পোতাশ্রয়, এটা রয়েছে কোন বন্দরে, সেটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দরে কিন্তু আছে। বিশাখাপত্তনম বন্দর যেটা কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ওকে, পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্ন হচ্ছে সত্যজিৎ রায় কত সালে সাংবাদিকতা ও সাহিত্য সৃজনশীলতা যোগাযোগ শিল্পের জন্য ম্যাগসেসে পুরস্কার পেয়েছে। তো ম্যাগসেসে পুরস্কার, রমন ম্যাগসেসে পুরস্কার যেটা তোমার দেওয়া হয়ে থাকে, কারা দিয়ে থাকে বলো তো, এটা হচ্ছে ফিলিপাইন্স থেকে কিন্তু দেওয়া হয় এবং এটা ফিলিপাইন্সের একটা রাষ্ট্রপতি ছিল যার নাম হচ্ছে তোমার রমন ম্যাগসেসে, তার স্মরণে কিন্তু এটা প্রদান করা হয়। প্রথম প্রদান করা হয়, প্রথম কবে প্রদান করা হয়, এটা 1958 সালে কিন্তু প্রথম এটাকে প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে। এবং প্রথম ভারতীয় হিসাবে কে পান, বলে ফেলো সকলে। প্রথম ভারতীয় প্রাপক হচ্ছে বিনোবা ভাবে, ভূদান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাই তো, বিনোবা ভাবে। তো তিনি প্রথম কিন্তু ভারতীয় হিসাবে এই ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছিলেন। আর সত্যজিৎ রায় তিনিও কিন্তু ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। সত্যজিৎ রায় তার পরবর্তী সময়ে তোমার হচ্ছে তিনি এমন একজন ব্যক্তি, তিনি এই রমন ম্যাগসেসে পুরস্কার এবং 1992 সালে অস্কার পুরস্কার দুটোই কিন্তু তিনি পেয়েছেন। তো ওকে, এখানে অ্যান্সার হবে 1967-এ তিনি কিন্তু এই রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। নেক্সট হচ্ছে মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি। মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি, বৃহদন্ত্র,
যকৃৎ, প্লীহা কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে যকৃৎ কিন্তু মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থ। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের দশম তফসিলের আলোচ্য বিষয়টি হলো কোনটি? দশম তফসিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি তফসিল, যেটা কিন্তু সংবিধানে পরবর্তী সময়ে অ্যাড করা হয়েছিল তফসিলের মধ্যে। বর্তমানে কতগুলি তফসিল আছে? 12টি তফসিল আছে ভারতীয় সংবিধানে, তাই তো? তো তার মধ্যে দশম তফসিলের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি? দলত্যাগ বিরোধী বিধান, দলত্যাগ বিরোধী আইন কিন্তু হচ্ছে এই দশম তফসিল। দশম তফসিলটা কবে অ্যাড করা হয় একটু বলে রাখি, এটা 52তম সংশোধনী সংশোধনী যেটা হয়েছিল তোমার 1985 সালে, তখন কিন্তু এটাকে অ্যাড করা হয়, ঠিক আছে। আর পঞ্চায়েতি রাজ তোমরা জানো, পঞ্চায়েত রাজ কোথায় আছে? পঞ্চায়েত রাজটা আছে তোমার একাদশ তফসিল, এটা হচ্ছে 11তম তফসিল। তো একাদশ তফসিলের আলোচ্য বিষয় হচ্ছে কি? পঞ্চায়েত রাজ, যেটাকে অ্যাড করা হয় কবে? 73তম সংশোধনী, 73তম সংবিধান সংশোধনী 1992 সালে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পঞ্চায়েত রাজটা, ঠিক আছে। তো পঞ্চায়েত রাজ সম্পর্কে একটু তোমরা ডিটেলসে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে হচ্ছে রাজ্যসভার আসন বন্টন, যেটা হচ্ছে তোমার চতুর্থ তফসিল। ওকে, যেটা কিন্তু প্রথম থেকেই ছিল। রাজ্যসভা এবং কেন্দ্রশাসিত, রাজ্যসভায় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন বন্টন, সেটা কিন্তু এই চতুর্থ তফসিলের আলোচ্য বিষয়। আর সরকারি ভাষাসমূহ, যেটা হচ্ছে তোমার অষ্টম তফসিল। ওকে, তো অষ্টম তফসিলের আলোচ্য বিষয় কি বলতো? সেটা হচ্ছে যে সংবিধান স্বীকৃত ভাষা, সরকারি ভাষাসমূহ, সেগুলি হচ্ছে অষ্টম তফসিলে আছে, আঞ্চলিক ভাষাসমূহ, ঠিক আছে। 22টি ভাষা আছে বর্তমানে স্বীকৃত। নেক্সট প্রশ্ন, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকা, তো এর মধ্যে সম্পাদক কে ছিলেন বলে ফেলো। কৃষ্ণকুমার মিত্র, ভূপেন্দ্রনাথ দত্ত, কেশবচন্দ্র সেন আর হরিশচন্দ্র মুখার্জি। তো এই যুগান্তর পত্রিকা 1906 সালে তোমার এটা হচ্ছে প্রকাশ হয়। তো এটা প্রকাশ করেছিলেন কারা? প্রকাশ করেছিলেন যুগান্তর দল, নামটা নিশ্চয়ই শুনেছো, অনুশীলন সমিতির থেকে কিন্তু বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, তারা কিন্তু সেখান থেকে পরবর্তী সময়ে বার হয়ে একটা কিন্তু নতুন দল তৈরি করে, যেটার নাম হচ্ছে যুগান্তর দল। তো সেই যুগান্তর দলের কিন্তু পত্রিকা ছিল এটা। বিশেষ করে যুগান্তর দলের সদস্য ছিলেন এই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি কিন্তু এই পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হন। অভিনেত্রীর কথা বলা হয়েছে, ঠিক আছে। অভিনেত্রী, প্রথম অভিনেত্রী হিসাবে রাজ্যসভায় কে মনোনীত হন? আচ্ছা, রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা কে ছিল আমরা একটু দেখে রাখি। রাজ্যসভার প্রথম মহিলা মহিলা হিসাবে প্রথম রাজ্যসভায় মনোনীত হন যিনি, তিনি হচ্ছেন রুক্মিণী দেবী। তো সঠিক উত্তর কি হবে এখানে? দেখো, রাজ্যসভায় প্রথম মহিলা হিসাবে যিনি মনোনীত হন তিনি হচ্ছেন রুক্মিণী দেবী। আর প্রথম অভিনেত্রী হিসাবে যিনি মনোনীত হয়েছিলেন তিনি হচ্ছেন নার্গিস দত্ত, তিনি কিন্তু প্রথম অভিনেত্রী হিসাবে এই রাজ্যসভায় নির্বাচিত হন। আচ্ছা, নার্গিস দত্ত সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখো, তিনি হচ্ছেন প্রথম অভিনেত্রী অভিনেত্রী যিনি পদ্মশ্রী পান। ওকে, 1958-এ। তো প্রথম মহিলা অভিনেত্রী হিসাবে তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ম্যাঙ্গানিজ সর্বাধিক সঞ্চিত রয়েছে কোন রাজ্যে? ম্যাঙ্গানিজ ভারতের অন্যতম কিন্তু একটা উল্লেখযোগ্য, অন্যতম কিন্তু একটা শক্তিশালী নয়, গুরুত্বপূর্ণ কিন্তু খনিজ সম্পদ ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজের তোমার যে আকরিক কি কি বলতো? পাইরোলুসাইট, ব্রুনাইট তো প্রভৃতি হচ্ছে কিন্তু ম্যাঙ্গানিজের
আকরিক। তো এই ম্যাঙ্গানিজ সর্বাধিক সঞ্চিত রয়েছে কোথায়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য কিন্তু প্রথম স্থান অধিকার করে ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিজ সঞ্চয়ের দিক থেকে। ওকে, নেক্সট হচ্ছে একটা হোমওয়ার্ক তোমাদের আজকে দেওয়া থাকবে, সেটা হচ্ছে রাজ্যসভার সদস্য পদপ্রার্থী হতে চাইলে বয়স কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন। তো রাজ্যসভা সদস্য হতে গেলে কত বছর তোমার ন্যূনতম বয়স লাগে সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো অবশ্যই সকলে কমেন্টে এটার উত্তর জানিয়ে যাবে। আর যারা ক্লাস দেখছো তাদের সকলকে বলবো ক্লাসটি কেমন লাগছে একবার জানাবে ক্লাসের কমেন্টে, এবং তার সঙ্গে কিন্তু তোমরা জানাবে যে ক্লাসে তোমাদের কেমন প্রশ্ন চাই। ওকে, নেক্সট প্রশ্নে আসি। কোন দুই মহান সম্রাট তাদের নিজের স্মৃতিকথা লিখেছেন? তো নিম্নের কোন দুইজন সম্রাট, এখানে কয়েকজন মুঘল সম্রাটের নাম দেওয়া আছে, বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, তার সঙ্গে আকবরের নামও আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে সবারই কিন্তু আত্মকথা বা জীবন স্মৃতিকথা কিন্তু ছিল তাদের। তো এর মধ্যে বাবরের স্মৃতিকথা, যেটাকে আমরা নাম জানি কি, বাবরের হচ্ছে বাবরনামা বা তুজুকি বাবরি। জাহাঙ্গীরের হচ্ছে কি, জাহাঙ্গীরের হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। তাই তো, তুজুকি জাহাঙ্গীরি হচ্ছে জাহাঙ্গীরের যে স্মৃতিকথা সেটা। তো এই দুইজন ব্যক্তি কিন্তু এখানে এরা তাদের স্মৃতিকথা লিখেছিলেন, তাদের কিন্তু জীবনী লিখেছিলেন নিজেরাই, বাবর এবং জাহাঙ্গীর। হুমায়ুন তিনি কিন্তু তার যে জীবনী সেটাকে লেখেননি। তো এই যে তারা নিজেরা লিখেছিল এই জন্য তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে, তাদের যারা নিজেরা নিজেদের জীবন কাহিনী লেখে তাদের সেটাকে কি বলা হয়, আত্মজীবনী বলা হয়। তো দুইজন কিন্তু সম্রাট তারা আত্মজীবনী রচনা করেছিলেন। হুমায়ুন করেনি। হুমায়ুন নামা যিনি করেন কে বলতো, হুমায়ুন নামাটা করেন লেখেন কে? আর আকবরের যেটা আকবর নামা বা আইন আকবরী, এটা লিখেছিলেন কে? আবুল ফজল তিনি লেখেন। এবং হুমায়ুন নামা যেটা লিখেছিলেন সেটা হচ্ছে গুলবদন বেগম, যিনি ছিলেন কিন্তু হুমায়ুনের বোন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন? রাজ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি হন তার আচার্য কে হন, বলে ফেলো। তো রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হয়ে থাকেন যিনি, তিনি হচ্ছেন রাজ্যপাল। আর যারা উপাচার্য হন তাদেরকে কিন্তু নিয়োগ করে থাকেন রাজ্যপাল। ওকে, নেক্সট দেখো কনিষ্কের রাজসভায় প্রধান চিকিৎসক কে ছিলেন? সুশ্রুত, চড়ক, জীবক, বানভট্ট। তো সুশ্রুত, চড়ক, জীবক এরা কিন্তু চিকিৎসক ছিলেন। বানভট্ট চিকিৎসক ছিলেন কিনা আমার জানা নেই, ঠিক আছে। তো বানভট্ট একজন কবি ছিলেন। তো এই যে কনিষ্কের রাজসভায় প্রধান চিকিৎসক কে ছিলেন, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে কে? এর মধ্যে দুইজন ব্যক্তি কিন্তু কনিষ্কের রাজসভায় ছিলেন, একজন হচ্ছে চড়ক এবং আরেকজন হচ্ছে সুশ্রুত। সুশ্রুত সংহিতার লেখক হচ্ছে সুশ্রুত, আর চড়ক সংহিতা লেখক হচ্ছে চড়ক। তা এগুলি হচ্ছে কিন্তু ভারতের চিকিৎসা সংক্রান্ত কিছু গ্রন্থ তাদের লেখা। তো চড়ক হচ্ছে, তাকে বলা হয় কনিষ্কের রাজসভার প্রধান চিকিৎসক। ওকে, পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ? কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন, বলে ফেলো সকলে। কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো দেখো সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত, তার কিন্তু উপাধি ছিল কবিরাজ। কবিরাজ, অশ্বমেধ পরাক্রমাঙ্ক, তারপরে হচ্ছে তার আরো বিখ্যাত উপাধি ছিল লিচ্ছবি দৌহিত্র। তো ইত্যাদি কিন্তু তারপরে হচ্ছে তাকে ভারতের নেপোলিয়ান বলেছেন ভিনসেন্ট স্মিথ। তো ইত্যাদি কিন্তু উপাধি, তার কিছু উল্লেখযোগ্য উপাধি, ঠিক আছে। তো এই উপাধিগুলি হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, গোদাবরী নদী দৈর্ঘ্য কত কিলোমিটার? গোদাবরী নদী যেটা হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী। এটা হচ্ছে একটা পূর্ববাহিনী নদী। কোথায় উৎপত্তি লাভ করে, কোথায় বলো? উৎস হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের কাছে
ত্রিম্বক মালভূমি থেকে। ওকে, তো এই গোদাবরী নদী এটা তারপরে কিন্তু 1465 মিটার কিন্তু কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট হচ্ছে নিম্নের কে ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বি এন রাও। তো সঠিক উত্তর হবে কি? বি এন রাও, অপশন বি। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়? তো ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে তোমার 300 নির্বাচন সম্পর্কিত সেখানে গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা করা হয়েছে 324 ধারায়, ঠিক আছে। তো ভারতীয় সংবিধানে কিন্তু একটা সময় 21 বছর বয়স না হলে কিন্তু ভোটাধিকার পেত না নাগরিকরা। পরবর্তীতে এটা কমিয়ে বর্তমানে কিন্তু 18 বছর করা হয়েছে এবং বর্তমানে 18 বছর কিন্তু আছে। তো এটা কবে করা হয়েছিল, কবে করা হয়? সেটা হচ্ছে সঠিক উত্তর 68 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়। কত সালে সেটা? 1989-এ 1989 সালে কিন্তু এইটি অনুমোদন করা হয়। নেক্সট 2023 সালে বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকার শীর্ষে রয়েছে কোনটি? নিউ ইয়র্ক, টোকিও, হেলসিঙ্কি, সিঙ্গাপুর। তো কয়েকটি এখানে শহরের নাম দেওয়া আছে, তো এর মধ্যে কোনটি 2023 সালের সবচেয়ে ধনী শহর? সবচেয়ে ধনী শহর রিচ সিটির তালিকায় শীর্ষে আছে। তো সঠিক উত্তর হবে কোনটি? সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি কিন্তু সবচেয়ে ধনী শহর। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে? তো ওজোন গ্যাস কি করে থাকে? অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে, সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি এটা। তো এই ওজোন গ্যাস সেটা করে থাকে শোষণ। তো ওজোন গ্যাসের উপস্থিতি কোথায় থাকে? বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, কোথায় থাকে? দেখো, এই যে ওজনের উপস্থিতি থাকে সাধারণত 20 থেকে 30 কিমি কিন্তু উচ্চতায়, 20 থেকে 30 কিমি উচ্চতা সাধারণত কিন্তু এর মধ্যে ওজন থেকে থাকে, ঠিক আছে। গড় 16 কিলোমিটার থেকে গড় তোমার হচ্ছে ওই রকম 20-25 কিলোমিটারের মধ্যে কিন্তু এটা থাকে। তো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস সেটা থাকে? সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নিম্নের কোথায়? গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালে আবার আয়োজিত হবে পরের বছরই। তো এই গ্রীষ্মকালীন অলিম্পিকটি আয়োজক সিটি, আয়োজক দেশ কারা? সেটা হচ্ছে ফ্রান্স আয়োজন করবে তাদের রাজধানী শহর প্যারিসে, ঠিক আছে। প্যারিস হচ্ছে এর কিন্তু আয়োজক দেশ। আগে ছিল টোকিও আগের বারে, তো এবার হবে 2024-এ প্যারিস। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের খুবই ভালো লাগলো ক্লাসটি। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা সকলে লাইক করবে এবং কমেন্টে জানিয়ে যাবে। আর যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে একটু দাঁড়াও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যে আমাদের TWS একাডেমিতে কিন্তু যে চ্যানেল আছে, তোমরা যদি না জেনে থাকো সেখানে সেই চ্যানেলে কিন্তু খুবই স্বল্প মূল্যে তোমাদের ব্যাচ প্রোভাইড করা হচ্ছে। তো সেই ব্যাচটা আরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ব্যাচ আসতে চলেছে নতুন। তো সমস্ত কিছু কিন্তু তোমরা পেতে চলেছো সেখানে, এবং সমস্ত বিভিন্ন কিন্তু দারুণ দারুণ সেখানে ফ্যাসিলিটি আছে, সেগুলো কিন্তু তোমরা সেখানে নিতে পারবে, উপভোগ করতে পারবে, সেগুলি ক্লাস উপভোগ করতে পারবে। তোমার যে সমস্ত বন্ধুরা আছে ক্লাসে পেইড ব্যাচে, তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে কেমন ক্লাস হচ্ছে। আশা করি সে বলবে খুবই ভালো ক্লাস হচ্ছে, কারণ এখানে কিন্তু খুবই কোয়ালিটি মেনটেন করে এখানে ক্লাস করানো হয়। তো আশা করি তোমরা একবার চেক আউট করবে, যদি না করে থাকো সকলে ডাউনলোড করবে এবং ডাউনলোড করে পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, টাটা।